বিগত সময়গুলোতে আমরা দেখতাম যে ওমরা করতে যেতেন, কিন্তু সেটা একটা রিলিজিয়াস জিনিস, সেটাকে আমি স্টেট ভিজিট হিসাবে ঠিক নিতে রাজি না। বাট ওখান থেকে ধরেন এবারও বোধহয় ছিল, কিন্তু ইরান ইউএসএ যুদ্ধের কারণে সেটা একটু হয়ে গেল। বাট আমার কাছে যেটা মনে হয় যে ধরেন যেহেতু একটা সিম্বলিক ভ্যালু থাকে সেই জায়গাটা থেকে, সেই জন্য ধরেন হ্যাঁ আমি আমার স্ট্র্যাটেজিক অটোনমি যেটাকে আমরা বলে থাকি যে সেটা আমার এবং চায়না মানে বাংলাদেশে একটা ডিপেন্ডেবল অ্যালাই, মানে যেটা বলে না আপনি যার উপরে নির্ভর করতে পারেন। এটা নতুন কিছু না, এটা বহু বছর ধরে আসছে। এবং চায়নার ফরেন পলিসির একটা মূল জায়গা হলো কি, তারা কারো ডোমেস্টিক অ্যাফেয়ার্সে কিন্তু ইন্টারফেয়ার করে না। এটা আপনি লক্ষ্য করবেন। তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আসে, তখন এটা নিয়ে আপনি অবশ্য তর্ক বিতর্ক আমার সাথে টোটাল ইনভেস্টমেন্ট এবং ঋণ দেওয়াটা কি হচ্ছে তাদের একটা প্রায়োরিটি বিজনেস হিসেবে, কি ধরনের কোথায়, মানে এখন আমি হসপিটাল তৈরি করছি, এখন কোন জায়গাটায় তৈরি করছি, সেই জায়গাগুলো নিয়ে আমরা ডিবেট করতে পারি। বাট আদার মানে সেটা একটা বিষয় আছে, কিন্তু আমি সেটা ডিনাই করছি না দ্যাট ওই জায়গাগুলো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট কি না, এবং ওটা ইন্ডিয়ান সিকিউরিটি কনসার্নকে অ্যাড্রেস করছি কিনা বা ইন্ডিয়ান সিকিউরিটি কনসার্নস আছে কিনা, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। আপু আমি যদি এভাবে বলি আমার কনসার্নটা তো থাকবে, সেটা কি আমি তাদের কনসার্নগুলো শুধু বারবার চিন্তা করব? না আমি সেই কথাটা তো বলছি না। না শুনেন, আমি বলছি একটা লার্জার ফ্রেমওয়ার্কের মধ্যে সেই ডিবেটসগুলো আসতেই পারে, সেই কথাটাই বলছি। যে ধরেন আপনি স্ট্র্যাটেজিক্যালি এগুলো ডিবেটসগুলো, কারণ আপনি যখন ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে আছেন, এটা তো আমরা ডিনাই করতে পারি না যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলো আছে, প্রত্যেককেই তার কনসার্নগুলোকে ব্যক্ত করবে। ভারত যেভাবে করবে আমিও তো আমারটাকে ব্যক্ত করব, তাই না? সেই জায়গাটায় তো আমি আমার যে বক্তব্য ছিল সেটা হলো দ্যাট আমি কোনো ওই যে কথাটা বললাম না, মানে ইট ইজ ভেরি আনফর্চুনেট, এই কথাটা আমি বারবার বলি যে আমাদের রাজনীতি সামহাও আমাদের জনগণ কেন্দ্রিক না, আমরা বিদেশিদের দিকে তাকিয়ে থাকি। আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও আমরা এই জিনিসটাকে দেখেছি, ফরেন পলিসির মধ্যে তো আছে, ওটা তো ফরেন পলিসি, ধরেন অন্য আমাদেরকে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে হয়। বাট আমরা যখন সম্পর্কগুলো করি, এটা তো আমরা ডিনাই করতে পারবো না যে ভারত আমাদের একটা শক্তিশালী প্রতিবেশী। সেখানে আমরা অবশ্যই আমাদেরকে ভারতের মানে কনসার্নগুলো অ্যাড্রেস করতে হবে। সিমিলারলি লাইকওয়াইজ ভারতেরও বাংলাদেশের কনসার্নকে অ্যাড্রেস করতে হবে। এটা ইটস নট যে একতরফা কোনো নীতি হতে পারে না, এবং সেখানে একটা ধরেন ইকুয়ালিটির বেসিসে এবং সম্মানজনকভাবে জিনিসগুলোকে নিয়ে এগোতে হবে। মানে আমার মনে হয় ধরেন উনি যেটা ওবায়দুল কাদেরের বক্তব্য দিচ্ছিলেন, মানে আওয়ামী লীগ হ্যাজ ডান মাচ মোর ড্যামেজ টু ইন্ডিয়া than any other political party in this country, because বারবার ভারতের নাম নিয়ে এক ধরনের আমাদের জনগণের মধ্যে যে অ্যান্টি ইন্ডিয়ানিজমটা এসে গেল, সেটার থেকে তো ধরেন বের হতে বাংলাদেশকে অনেক সময় লাগবে। এবং উই ডোন্ট ওয়ান্ট, মানে এটা কোনো দেশের জন্যই কাম্য না। এটা বারবারই বলা হচ্ছে যে আমরা বিদ্বেষের মানে জাস্ট বিদ্বেষের খাতিরে তো আমরা বিদ্বেষটা আমরা করতে পারি না, সেই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এটা আমার মনে হয় যে আমাদের যে জুলাই আপরাইজিংটা, ইট শুড বি আ ওয়েক আপ কল ফর ইন্ডিয়া, যে তারা বাংলাদেশের জনগণের পালসটা তাদের বোঝা দরকার, যে বাংলাদেশের জনগণ কতটুকু তারা মানে তাদের কাছে তাদের স্বাধীনতাটা এবং তাদের আত্মসম্মান বোধটা কতটুকু তাদের কাছে প্রিয়। ইট শুড বি আ ওয়েক আপ কল ফর ইন্ডিয়া। যদি না থাকে সেটা ইন্ডিয়ান ব্যর্থতা হবে। বাট আমি সেই জায়গাটায় আবার জোর দিয়ে বলতে চাচ্ছি দ্যাট মানে ধরেন আমরা আমাদের স্ট্র্যাটেজিক অটোনমিটা অ্যাসার্ট করছি, এবং এটা তো কখনো বলা হয়নি যে উনি যাবেন না ভারতে। বারবারই বলা হচ্ছে যে হ্যাঁ যখন মানে উনি যাবেন, কেন যাবেন না? আমাদের মানে ধরেন যেরকম আমাদের চীনকে প্রয়োজন, সেরকম আমাদের ধরেন দক্ষিণ এশিয়া বিভিন্ন দেশ আছে, সবাইকেই তো আমাদের প্রয়োজন আছে। আমাদের তো সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যেতে, যেহেতু সরকারের একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে তারা,
সার্ক শুধু না, বা ভারত তো আমাদের প্রতিবেশী, এটাও তো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি যদি আমার পানির কথা বলি, আজকে আমার ধরেন অর্থনীতির কথা বলি, অনেক কিছু, উনি ডাক্তারির কথা বলছিলেন, মেডিকেল ট্রিটমেন্ট, আমাদের দেশে তো ভালো ডাক্তারের অভাব নেই, কিন্তু যেটার অভাব সেটা হলো আমাদের টেকনোলজিটা নেই, তাই না? যার জন্য লোকরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ধরেন প্রাইভেট হসপিটালগুলোতে ঢাকায় চিকিৎসা করে। এখন এই টেকনোলজি, ওনারা তো বিদেশ থেকেও সেই টেকনোলজি নিয়ে আসতেছেন। এটা তো ধরেন সরকার যদি এবারে বাজেটে অবশ্য হেলথ, এডুকেশন এগুলোর উপরে অনেক বরাদ্দ করা হয়েছে, অ্যান্ড আই হোপ যে সেই টেকনোলজিটা আমাদের থাকবে, যেখানে সাধারণ মানুষের, আপনি দেখেন একটা সাধারণ বাংলাদেশের নাগরিকদের সেভিংসের 70 থেকে 73% কিন্তু খরচ হয়ে যায় মেডিকেল ট্রিটমেন্টে। ক্যান ইউ ইম্যাজিন? মানে কি ধরনের একটা অবস্থার মধ্যে আমরা বিরাজ করছি। বাজেটে বাড়ান না কেন, গতকালকে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে আসলাম, ওখানে তো আমার বহুবার যাওয়ার ঘটনা, আমার স্ত্রী ওখানকার ছাত্রী ছিল, আমার মেয়ে ওখানে পড়াশোনা করেছে। ঢাকা মেডিকেল দেশের পাবলিক মেডিকেলের মধ্যে সবচেয়ে বড় একটা মানে, হ্যাঁ ওখানে দেখেন কি অবস্থা। তার বাইরের যে অবস্থা, তার বাইরে ডাবের ভ্যান থেকে শুরু করে ফুচকার দোকান থেকে শুরু করে অর্ধেক রাস্তার যে একটা অবস্থা, ওটা একটা হাসপাতাল, এটা বাইরে থেকে দেখলে বোঝা যাবে না। ভেতর অবস্থা তো তারপরে ঢাকা মেডিকেলের বড় দৃষ্টান্ত আমরা যে কোনো রোগী ফেরত দেয় না, অন্য যে কোনো বিকজ এটা পাবলিক মেডিকেল, এবং আপনি দেখবেন সমগ্র বাংলাদেশ থেকে জেলা উপজেলা হাসপাতাল থেকে সব রোগী ঢাকা মেডিকেল, এবং এমনকি কুর্মিটোলা হসপিটাল রোগী না রেখে ঢাকা মেডিকেলে পাঠায়, রেফারেলে তো পাঠাতেই পারে। এবং দেশের বেস্ট ডক্টররা কিন্তু ওখানেই কাজ করছে।